ওরা সবাই এ জগতে নেই। শামিন বুকে হাত চেপে ধরেই মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশিরাহু চোখ ডলতে ডলতে নিস্তলায় নেমে সবাইকে দেখে ভ্রু কুচকে ফেলে। মঈনকে দেখে সে বিব্রত হয়। বাড়ির প্রত্যেকের দিকে তাকিয়ে সে ধীরস্থির জিজ্ঞেস করে, হোয়াট, কি হয়েছে? ওরা কেউ ইনশিরাহুর কথায় জবাব না দিয়ে একযোগে চেঁচিয়ে ওঠে, তুই কই ছিলি? শুধুমাত্র শামিন আর মঈন চুপ করে আছে। পুরো ঘটনায় মঈনের ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু পরিবেশটা হাসির নয়। সে দাঁতে দাঁত চেপে হাসি আটকে মেঝের দিকে তাকিয়ে আছে। ইলহাম চেঁচিয়ে উঠে বাড়ির মহিলাদের উপর, বুদ্ধিভ্রষ্ট হয়েছে সবার সাধারণ বুদ্ধিটুকুও শেষ। ননসেন্স ননসেন্স ননসেন্স। ইলহাম গণহারে সবাইকে বলল কথাগুলো। তার খেয়াল নেই বাড়ির হবু জামাই তাদের সামনে বসে আছে। মঈন মাথা নিচু করে চুপ করে বসেছিল। এর মাঝে এক পলক ইনশিরাহুকে দেখে আবারও চোখ নামিয়ে নেয় সে। আলো খ্যাপাটে দৃষ্টি দিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়েছিল। উঠে দাঁড়ায় সে। ইনশিরাহু বলে, কি হচ্ছে মাম্মা? তুই কোথায় ছিলি? ঠান্ডা স্বর আলোর। ঘুমাচ্ছিলাম। হাই তুলতে তুলতে জবাব দেয় ইনশিরাহু। কোথায় ঘুমাচ্ছিলি? ইরফানের ব্যালকনির দোলনাতে। তোর ফোন কই? ইনশিরাহু ভাবুক হয়ে পড়ল, বিড়বিড় করল, আমার ফোন আমার ফোন জানি না তো মাম্মা, কোথায় রেখেছি মনে পড়ছে না। আলো আর এক সেকেন্ডও থামতে পারল না। গিয়ে মেয়ের চুল টেনে ধরে চেঁচাতে লাগলো, তুই শুধরাবি না তুই? কোন জন্মের তোর আক্কেল হবে না? বাড়ির সকলে হতবাক। মঈন এহেন দৃশ্য দেখে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। ইনশিরাহু ভীষণ ঘাবড়েছে। মাম্মার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ঠিক মঈনের পিছনে গিয়েই দাঁড়ায়। তারপর কান্না বের করে উকি দিয়ে ভীত চোখে মাম্মাকে দেখে আরো চেঁচিয়ে বলে, আমি করেছেটা কি কেউ একটু বলবে? কেউ জবাব দেয় না। আলো তেড়ে যায়। মঈন মা মেয়ের মাঝে দাঁড়িয়ে আছে। আলো বলতে থাকে, তুই জানিস না আমাদের সবার অবস্থা কি বর্তমানে? একটু দয়া হয় না তোর? একটু না? ইনশিরাহু আগা মাথা কিছুই বুঝতে পারছে না। মঈন মা মেয়ের মাঝে দাঁড়িয়ে আলোকে বলে, আন্টি শান্ত হন, এখন তো উত্তেজিত হওয়ার কিছু নেই। আলো কেঁদে ফেলল। বাবা তুমি এই মেয়েকে বিয়ে করো না, তোমার জীবন নষ্ট করবে এই মেয়ে, এই ননসেন্স মেয়ে। মঈন মাথা নিচু করে মুচকি হাসে আলোর কথায়। ইনশিরাহু অভিমানী হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে অপমান করছে তাকে। ভীষণ রাগ জমছে ইনশিরাহুর। চেঁচিয়ে বলে, এখন আমি ঘুমাতে যাব, ওয়াশরুমে যাব, সব বলে যেতে হবে? একে তো মেহমান আসছে যাচ্ছে, একটু স্পেস পাচ্ছি না আমি, ফালতু সামাজিকতা চালিয়ে যেতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে আমি ঘুমাতে পারছি না। আমার কতটা দুর্বল লাগে বোঝো? তাই ডক্টরের প্রেসক্রাইব করা স্লিপিং পিলস দুটো খেয়ে ইরফানের ঘরের বারান্দায় গিয়ে ঘুমাই, কারণ তোমাদের ঢাক ঢোলের শব্দ তো ঘুম হারাম। এটা আমার অন্যায়? মানে আমি এখন নিজের নিঃশ্বাস নিলেও স্বার্থপরতা হয়ে যাবে? আমার উদ্ধত্ত হয়ে যায়। মঈন গম্ভীর গলায় ইনশিরাহুর কথার জবাবে বলল, এমনটা নয় ইনশিরা, আন্টি সেটা বোঝাতে চায়নি, তবে তোমার তো ইনফর্ম করে যাওয়া উচিত ছিল। আন্টি চিন্তিত থাকে। আলো তেড়ে যায় মেয়ের দিকে। তুই আমার কাছে আয়, তোকে আজ আমি। আলো থাবা মেরে মেয়ের হাত ধরলে ইনশিরাহু ছাড়িয়ে নিয়ে পালাতে চাইলে পা পিছলে পড়ে যেতে হবে। মঈন শক্ত হাত ইনশিরাহুকে আগলে ধরে। কেঁপে উঠল ইনশিরাহু। চোখাচোখি হলো দুজনের। বাড়ির সবাই চোখ নামিয়ে নেয়। বাচ্চাগুলো চোখ বড় বড় করে দেখছে দৃশ্যটা। ইনায়া মিটিমিটি হাসছে। ইনশিরাহু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে শামিনের দিকে তাকায়। শামিন মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ইনশিরাহু ঘুরে ইহানের দিকে তাকায়, চেঁচিয়ে বলে, কি ভেবেছিলে আমি পালিয়ে গিয়েছি? দাদার সবার কথা বাদই দিলাম, তুমিও এটাই ভেবেছো তাই না? বলো, তুমিও এটাই ভেবেছো? আই সোয়ার দাদার, আমি তবে বাড়ি ছেড়ে চলে যাব। ইহান থতমত খেয়ে যায়। মনে পড়ে যায় ভুইয়া ম্যানশনে গিয়ে সে কি কাণ্ডটাই না করেছে। বোনকে মিথ্যে বলে ইহান। না ইসি, আমি এমনটা ভাবিনি। আমি তো সবাইকে বোঝাচ্ছিলাম তুই কোনো কাজে বেরোতে পারিস। ইনশিরাহু মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। অভিমানী গলায় বলে,
আমি কার সাথে ভাগবো মাম্মা? কার সাথে? মানে এসব কথা তোমাদের ভাবার আগে একবারও মাথায় এলো না আমি কেমন? আমার এথিক্স কি? বাড়ির সবাই খানিকটা লজ্জিত। ইহান প্রচন্ড বিরক্ত হয়ে তার মা চাচিদের চেঁচিয়ে বলে, আচ্ছা, আর একটু ভালো করে তো খুঁজে দেখতে পারতে তোমরা, পারতে না? ইরফানের ঘর দেখেছো? ওর বারান্দায় দেখতে পারলে না? আচ্ছা, এবার সত্যি সত্যি দেখছি সবাইকে পাগলা গারো যেতে হবে, ইনক্লুডিং মি। কল তোমাদের এসব কাহিনী দেখতে দেখতে আমি আধা পাগল হয়েছি অলরেডি। বড় মা। চোখ মুছছে ইনশিরাহ। ভীষণ অপমানিত হয়েছে আজ সে। মঈন এবার বিপদে পড়ে গিয়েছে। এক পলক ইনশিরাহকে দেখে, এক পলক আলোকে। এই পরিস্থিতিতে সে কি করবে বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারল তার শ্বশুরবাড়ির সব লোক ভীষণ অদ্ভুত, তার ধারণার থেকেও অদ্ভুত। ইনশিরাহর থেকে বাকিদের মঈনের কাছে বেশি অদ্ভুত মনে হচ্ছে এই পরিস্থিতিতে। আলো ঘুরে নির্লিপ্ত হয়ে বসে থাকা স্বামীনের দিকে তাকায়। তারপর একটা লম্বা শ্বাস ফেলে ইহানকে বলে, কে পাগলা গারদ যাবে আর কে যাবে না সে পরে দেখা যাবে। তুই আগে কাজী আন, ওদের বিয়ে পড়ানো হবে। কথাটা আলো বলেছে খুবই শান্ত স্বরে। শুনে হতভম্ব সবাই। ইহান হাঁ করে তাকিয়ে আছে বড় মায়ের দিকে। মঈন তার থেকেও বড় হাঁ করে তাকিয়ে আছে হবু শাশুড়ির দিকে। ইনশিরাহ বিমূঢ় চেয়ে থেকে অস্ফুট স্বরে বলে, হোয়াট? ইনশিরাহ কথার জবাব না দিয়ে আলো ইহানের দিকে তাকিয়ে বলে, আমি এত টেনশন নিয়ে থাকতে পারবো না। 10 দিনের অপেক্ষা কাথা বুড়ি, ওদের আজ আকত হবে আজ রাতেই। তুই কাজে ডাক। মঈন বোকার মতো একবার ইনশিরাহকে দেখে একবার আলোকে বলে, আন্টি কাম ডাউন। বাবা বিয়েটা করে রাখো, বউ 10 দিন পরে ধুমধাম করেই উঠিয়ে নিয়ে যাবে। ইনশিরাহ চেঁচালো, নেভার। পাগল হয়েছো? আমি আমার ভাইকে ছাড়া বিয়ে করব না। বাড়াবাড়ি থামাও মাম্মা। মেইন প্রোগ্রামের সময় ইরফান থাকবে, তুমি একটা কথাও বলবে না। তেজ নিয়ে ইনশিরাহকে চুপ করিয়ে দেয় আলো। এতক্ষণে স্বামীর মুখ খোলে, ধীর স্থির হয়ে বলে, আচ্ছা, বাড়াবাড়ি করার দরকার নেই, যাও গিয়ে রেস্ট নাও। তোমরা সবাই যে যার ঘরে যাও। আলো তার বাড়াবাড়ি থামায় না। তরুণী বয়সের চেতটা মাথায় চেপেছে। ভীষণ অধৈর্য হয়ে পড়েছে সে। ইহানকে বলে, বললাম না কাজে আন, বিয়ে পড়ানো হবে ওদের। এই নু, তোর বরকে ফোন করে ডাক। ঋতু, শান্ত ভাইয়াকে কল লাগাও। মেজু ভাইয়া, রিহ্যাব সেন্টারে যোগাযোগ করো। সবাই উপস্থিত থাকবে ওর বিয়েতে। ইহান বা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। মঈনও কিছু বলতে পারছে না। আলো ইহানের ওপর আবারও চেঁচিয়ে উঠল, একটা কাজে ধরে আন ইহান, আমাকে দিয়ে এত কথা বলাস না। ইনশিরাহ বাড়ির সবার দিকে তাকাচ্ছে। পাপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে হেঁটে মেজু বাবার কাছে যায়। হতাশ হয়ে বলে, তোমরা এমন পাগলামি মেনে নেবে বেজো বাবা? এসব কি? আমি কি মানুষ না? কি হচ্ছে আমার সাথে? তারপর ঘুরে মঈনকে দেখে, কাট কাট বলে, আপনি কি এমন বাড়াবাড়ি সমর্থন করছেন? মঈন তার হাসি চেপে রেখে মুখটাকে গম্ভীর করে দুপাশে মাথা নেড়ে ইনশিরাহকে বলে। না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, আন্টি বিয়ে 10 দিন পরেই হবে। না, বিয়ে আজ হবে, এখনই হবে। এই মেয়ের নামেই অর্থ স্বস্তি। তবে ও কখনো আমাদের স্বস্তি দেবে না বাবা। আমি জানি ও এসব ইচ্ছে করে করে। ও ভাবে ওকে আমরা কেউ বুঝি না, তাই এমন করে। তুমি রাজি হও, আমার অনুরোধ রাখো। মঈন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনশিরাহর মুখটা দেখে, যে ভেজা চোখে বসে আছে একটা সোফাতে। হঠাৎ করে কেমন নির্লিপ্ত লাগছে। এই অদ্ভুত পরিস্থিতিতে মঈনের হঠাৎ ইচ্ছে হলো আলোর বাড়াবাড়িকে লাই দেওয়ার। এই ইচ্ছেটা কেন হলো মঈন জানে না। তবে নিজেকে সামলে নিয়ে গম্ভীর হয়ে বলে, ক্ষমা করবেন আন্টি, ইনশির মতামতটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে। ইলহাম ইসমাম আলোর উপর ক্ষেপে যায়। ইলহাম বলে, ভাবি তুমি তো বাড়াবাড়ি করে জীবন পার করে দিলে। বলছিলাম এই বয়সে একটু ক্ষান্ত হও, মেয়েটা কাঁদছে দেখো। ইসমাম বলে, ও এসব ইচ্ছা করে করে না, এভাবে কথা শোনালে। আলো থামে না। সে স্বামীর দিকে তাকায়। তারপর জেদ মাখিয়ে কিছু বলতে যাবে মঈন বলে, আর কোনো কথা না আন্টি, শান্ত হন। বিয়েটা 10 দিন পরেই হোক। না, বিয়ে আজই হোক, আমার আপত্তি নেই। ইনশিরাহ নিচু গলায় তবে দৃঢ়ভাবে বলল কথাটা।
মঈন বেশ অবাক হলো। বাড়ির প্রত্যেকটা প্রাণী চোখ বড় বড় করে ইনশিরাহকে দেখলো। স্বামীনও মেয়ের দিকে তাকালো। আলো অবাক হলো না, আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইহান বলল। ইসি বড় মাকে বোঝাচ্ছি। মঈন বলল। তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করার প্রয়োজন নেই, রিল্যাক্স, আন্টিকে বোঝাচ্ছে। আলো বলল। ইহান কাজী ডাক, শুনলে ওর অসুবিধা নেই? ইনশিরাহ চোখ তুলে ইহানের দিকে তাকিয়ে বললেন। হ্যাঁ দাদান, আমার কোনো কিছুতেই আর কোনো অসুবিধা নেই, তুমি কাজই নিয়ে এসো। কাজী আফতাব উদ্দিন ভীত চোখে ইহানের দিকে তাকায়। এই বাড়ির লোকগুলো তার পিছু ছাড়ছে না কেন? কি চাই তার থেকে? তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা তো নেই। সে তার ফ্ল্যাটের দরজা মেলে দাঁড়িয়ে আছে। এত রাতে সিটির সব কাজই অফিস বন্ধ। শহরের এত এত কাজই রেখে ইহান কি মনে করে আফতাব উদ্দিনকেই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছে। ইহানের ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়িয়ে আছে টান টান হয়ে। আফতাব উদ্দিন লুঙ্গি আর ফতুয়া পরে আছে। সে ফ্ল্যাটের দরজা থেকে সরে না। ভীত কণ্ঠে ইহানকে বলে। আমি তোমাদের বাড়ির কোনো বিয়ে পড়াবো না নানু ভাই, ক্ষমা করো। কেন, কি সমস্যা? অবাক হয়ে জানতে চাই ইহান। কাজীর মনে পড়ে যায় ইরফান মির্জা নামের বদ্ধ উন্মাদ ছেলেটির হুমকি। এই কাজী হাজি পাজি, এরপর থেকে আমাদের বাড়ির সব বিয়ে আপনি পড়াবেন কাজীর বাচ্চা। আতঙ্কে ঢোক গিলে কাজী বলে। আচ্ছা, তোমাকে তোমার ছোট ভাই পাঠিয়েছে আমাকে ধরে নিতে? ইহান চট করে বলে ফেলল। না, বড় মা পাঠিয়েছে আপনাকে ধরে নিতে। তারপর নিজেকে শুধরে নিয়ে বলল। স্বামী নিয়াসার মির্জার স্ত্রী অনুরোধ করেছে আপনাকে, এটা ইমার্জেন্সি। এমার্জেন্সি? কাজী হতবাক। এদের বাড়িতেই এত এমার্জেন্সি বিয়ে হয় কেন? শহরে আর কোনো বাড়িতে তো হয় না। ইহান কণ্ঠস্বর যথারীতি নরম রেখে বলে। তৈরি হয়ে নিন, শরিয়াহ মোতাবেক বিয়ে পড়িয়ে চলে আসবেন। আপনার ফিস ব্যতীত আপনাকে যথাযোগ্য সালামি এবং আপ্যায়ন করা হবে। আপ্যায়ন? কাজী দ্বিতীয়বার চমকে ওঠে। প্রথমবার আপ্যায়ন করে তাকে টানতে টানতে এসপি অফিসে নিয়ে গিয়েছে এরা। দ্বিতীয়বার আপ্যায়ন করে ডায়াবেটিস থাকা সত্ত্বেও তাকে 4টে মিষ্টি ঠেসে ধরে খাওয়ানো হয়েছে। আফতাব উদ্দিনের সেই আপ্যায়নের কথা মনে পড়ে যায়। তার চাই না আর আপ্যায়ন। বলে। আমি যাব না নানু ভাই, তোমাকে আমি ভোট দেব, তবে তোমাদের বাড়ির বিয়ে পড়াবো না, যাও। দাদু, সমস্যাটা কোথায় বলবেন? সমস্যা আমার পেট খারাপ। ঔষধ দিয়ে দেব, চলুন। আফতাব উদ্দিন মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। ইহানের ধৈর্যচ্যুতি হয়। একদিকে বড়মা, একদিকে এই কাজীরা। ইহান কিছুক্ষণ চিন্তা করে বড়মাকে ফোনে ধরিয়ে দিল। আলো কাজী আফতাব উদ্দিনকে অনেক করে অনুরোধ করার পরেই সে পাঞ্জাবি পাজামা আর রেজিস্টার খাতা নিয়ে গায়ে আতর মেখে তৈরি হলো মির্জা বাড়ির আর একটা অদ্ভুত বিয়ে পড়তে। তখন রাত 12:30। শান্তিনীরে খুব ভয়ে ভয়ে ঢুকলো আফতাব উদ্দিন। এদের কাহিনীটা সে ধরতে পারছে না। লিভিং রুমে যখন তাকে বসানো হলো সে তখনও ঘাবড়ে ছিল। ওদিকে প্রীতম এসে উপস্থিত। নেহা শান্ত লাইনে ছিল। ইরফানকেও পাওয়া গেল অবশেষে। এক কোণে চুপচাপ বসে আছে ইনশিরাহ। তার গায়ে আকদের জন্য কেনা কমলা রঙের বেনারসিটা পরি সুন্দর করে পরিয়ে দিয়েছে। মঈন নিজের নেভি শার্ট এবং জিন্সেই ছিল। দুজনকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। ইনায়া এসে বারবার ইনশিরাহর মাথায় ঘোমটা তুলে দিচ্ছে। ঘোমটাটা পিছলে বারবার পড়ে যাচ্ছে। ইনায়া তবুও আসছে, ঘোমটা টেনে দিচ্ছে। এক পর্যায়ে ইনশিরাহ বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে। একটা পেরেক মেরে আটকে দেয়া হাম্মক। তার ভালো লাগছে না, তার কিছু ভালো লাগছে না। কবুল বলে সে সবাইকে শান্তি দেবে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি হচ্ছে না। মঈন তার বধুর মেজাজ দেখে একা একা হাসছে, তবে তার মুখভঙ্গি গম্ভীর। কাজী ইনশিরাহর মলিন মুখ দেখে যত না অবাক হলো, তার চেয়েও অবাক হলো বর হিসেবে এসপিকে দেখে। না মানে মেয়ে তুলে এনে বিয়ে করা তো এদের পারিবারিক ঐতিহ্য, তবে এসপিটাকেও ছাড়লো না এরা, ধরে বেঁধে নিয়ে করাচ্ছে। কাজী চূড়ান্ত হতবাক, বিড়বিড় করে। ইয়া মাবুদ, ইসমাম মির্জাকে বলে। মেয়েকে কি জোরপূর্বক বিবাহ দিচ্ছেন? পাত্রের মত আছে? দুজনের বিয়ে ঠিক হয়েই ছিল, 10 দিন পরে হবার কথা ছিল, আজ হুট করে বিয়েটা দিতে হচ্ছে প্রয়োজনে। কাজী আবারও বিড়বিড় করে ইয়া মাবুদ।
তাকে নাস্তা পানি দেয় মারিয়া এবং সোফিয়া। সে নাস্তা পানি ছোঁই না। একবার চুপচাপ বসে থাকা ইয়াসার মির্জা আর ইলহাম মির্জাকে দেখে চুপ নিচু গলায় কাজী কৌতূহল বশত বলে ওঠে, আপনাদের বাড়িতে এভাবে হুটহাট বিয়ে হয়? মানে ছেলেমেয়েরা হুটহাট করে বিয়ে করে অনুষ্ঠানে টাকা বাঁচিয়ে দেয়, ওই টাকা দিয়ে আপনারা কি করেন? শামীম চুপচাপ দেখছে কাজীকে, কিছু বলল না মুরব্বীকে। ইলহামও কৌতুক করে বলে, ওই টাকা বিজনেসে লাগাই, এজন্যই বিজনেস বড় আমাদের। আলো আসলো, তাকে ভীষণ খুশি লাগছে। এই দশকের সবচেয়ে বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি, মানে দুজন বাগদত্তাকে দেওয়ার মতো বাড়াবাড়ি করতে পেরে অদ্রিতা আলো বাড়াবাড়ি রকমের আনন্দিত। কাজীকে এসে অনুরোধ করে বিয়ে পড়াতে। কাজী উঠে বর কনের সামনে গিয়ে বসে। ইনশিরাহ মাথা নুইয়ে রেখেছে। মুইনও নিচের দিকে তাকিয়ে আছে। বন্ধু বান্ধবদের কনফারেন্সে রেখে এমার্জেন্সি বিয়েটা সারছে। কাজী বিয়ে পড়ানো শুরু করে। বাড়ির প্রত্যেকটা সদস্য উপস্থিত, যারা নেই তারাও দূরে বসে দেখছে মন ভরে। কমলা শাড়িতে একজন দায়িত্ববান সুদর্শন পুলিশ অফিসারের পাশে বসে থাকা কমলা টুকটুকে বউটা দেখছে। কাজী যখন ইনশিরাহুকে বললেন, মরহুম মাহাতাব ফারাজির পুত্র মোহাম্মদ মঈন ফারাজি 6 লক্ষ টাকা দেনমোহরানা ধার্য করে তোমাকে বিবাহ করতে ইচ্ছুক, তুমি কি রাজি? রাজি থাকলে কবুল বলো। ইনশিরাহ 1 সেকেন্ডও সময় নিল না কবুল বলতে। জীবনের চরম হতাশা মেখে কণ্ঠে সে বলল, কবুল কবুল কবুল। রোবটিক ভঙ্গিতে কবুল বলল ইনশিরাহ। মঈন বধূর থেকে তার তেরছা নজর সরিয়ে কাজের নির্দেশে নিজেও কবুল বলল। তৎক্ষণাৎ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই তাদের দুজনকে দেখতে লাগলো। শামীম তাকিয়ে আছে মেয়ে জামাইয়ের দিকে। চোখ তার আরাম পেল হঠাৎ। বুক থেকে চাপা একটা যন্ত্রণা হঠাৎ গায়েব হলো মনে হলো। আলো একটা সোফাতে বসে পড়ল। ঝামেলা হোক আর যাই হোক, মানতেই হবে সবাই সন্তুষ্ট এতে। খারাপ লাগার কিচ্ছু নেই তাদের। মুগ্ধ হয়ে দেখছিল ওদের দুজনকে। দুজন চুপচাপ পাশাপাশি বসে আছে। একজন বসে আছে অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি একরাশ বিরক্তি অনীহা আর পাশের মানুষটার প্রতি শূন্য অনুভূতি নিয়ে। আর একজন বসে আছে একটা সুন্দর পরিবার, ভীষণ রকমের আদুরে পরিবারের স্বপ্ন নিয়ে, যা তার কখনো ছিল না। ডেস্টিনি দুজনকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তবে এদের সংসার জীবন কেমন হবে সেটা ওই ওপরের মানুষের ডেস্টিনি যিনি নির্ধারণ করেন তিনিই জানেন। আপনারা সবাই দোয়া করবেন নবদম্পতির জন্য। কাজী বিয়েটা পড়িয়ে ব্যতিব্যস্ত হয়ে চলে যাওয়ার পরেও সকলে চুপচাপ। শামীম শুধু মেয়ে জামাইকে চেয়ে চেয়ে দেখছে। আলোও তাই। ইনশিরাহু এতক্ষণে সরাসরি তাকায় তার পাপার দিকে। বাপ বেটিতে চোখাচোখি হয়। শামীম চোখ নামিয়ে নেয়। ইনশিরাহু উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে তার পাপার কাছে আসে। এসে একেবারে শামীমের পায়ের কাছে বসে মেঝেতে। শামীম চমকে উঠে পা সরিয়ে নেওয়ার আগে ইসি বাবার পা দুহাতে জড়িয়ে ধরল। সবাই এক দৃষ্টিতে দেখছিল ওদেরকে। ইসি পাপার পা জড়িয়ে ধরে পাপার দিকে তাকায়। কান্না ভেজা কণ্ঠে পাপাকে বলতে থাকে, আমি তোমাকে সেদিনের পর থেকে ফেস করতে পারিনি পাপা। সামান্য একটু ক্ষমা চাওয়া, সেটাও চাইতে পারিনি, কারণ আমি তো ওই কথাটা বলে তোমার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তোমায় ভেঙেছি। আমি চেয়েছি যেদিন তোমার মন প্রশান্ত করার একটা কাজ করব, সেদিন তোমার কাছে খুব করে মাপ চাইবো। পাপা, আমি তোমাকে আর মাম্মাকে নিয়ে ওভাবে বলতে চাইনি না, আমি এমন ধারণা পোষণ করি। ঝরঝর করে কেঁদে দিল ইনশিরাহ। শামীম মেয়ের দিকে তাকিয়ে দেখছে মেয়েকে। ইনশিরাহ নিজেকে সামলাতে পারছে না, বলতে লাগলো, পাপা, আমার ভুলটা বুঝে এতটাই ছিল যার কারণে তুমি শাস্তিও দিলে না, সরাসরি মুখ ফিরিয়ে নিলে। শামীম হঠাৎ তার সামনে পায়ের কাছে বসে থাকা অন্য একটি মেয়েকে আবিষ্কার করলো। ইনশিরাহ কাঁদতে কাঁদতে বলল, প্রজন্মগত সমস্যা আমার সাথে এই পরিবারের বরাবর ছিল পাপা। তোমরা ডানে যেতে বললে বায়ে গিয়েছি, বায়ে যেতে বললে ডানে গিয়েছি। তাই বলে আমি তো তোমাদের কারোর সাথে এতটা মানসিক দূরত্ব বজায় রেখে চলিনি। পাপা, আজ কেন আমার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে? পাপা, আমি এতটাই ব্যর্থ? তুমি এই প্রশ্নের জবাব দেবে পাপা? আমি জবাব চাই। আমি আমার চরিত্রের দোষ গুণ বুঝতে অপারগ পাপা। আমার পাপা যদি বলে আমি ব্যর্থ, আমি মেনে নেব। ওখানে দাঁড়ানো প্রত্যেকে কেউ কোনো কথা বলছে না। মঈন চুপচাপ সবাইকে দেখছে। পরিবার খুব জটিল, খুব জটিল এই পরিবার। শামীম চুপচাপ মেয়ের হাতটা মুঠোয় পুড়ে নিল।
তবে কিছু বলল না। ইনশিরাহ কাঁদছে, শরীর ভেঙে কান্না আসছে। স্বামীর নির্লিপ্ততা তাকে আরো ভয়াবহ কষ্ট দিচ্ছে। সে আর জবাবের অপেক্ষা না করে ছুটে দোতলায় চলে যায়। আলো শুধু চেয়ে চেয়ে দেখছে, হঠকারিতায় সে তার ভাঙা মেয়েটাকে আবার ভেঙেছে। বাড়ির সবাই তার দিকে তাকায়। আলো শান্ত হয়ে বসে আঁচল দিয়ে দু চোখ ঢেকে রেখেছে। প্রীতম চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। তার আর ইনুর থেকে গল্পের থেকেও বড্ড জটিল এই গল্পটা। এখানে দুই পক্ষ দুই পক্ষকে ভীষণ বোঝে, তবুও জটিল হচ্ছে সবকিছু, ভীষণ জটিল। মঈন চুপচাপ স্বামীনকে দেখে ইহানকে বলল, ডক্টর ডাকবো? স্বামীর হাত দিয়ে ইশারা করে মঈনকে থামিয়ে দেয়। নিস্তব্ধতা ছেয়ে আছে গোটা বাড়িতে। ইসমাম গিয়ে পরীর কানে কানে কিছু একটা বলল। পরী মাথা নেড়ে ওপরে চলে গেল। ইনশিরাহ তখন জানালার কাছে দাঁড়িয়ে চাঁদ দেখছে। এখন ভীষণ শান্ত স্নিগ্ধ দেখাচ্ছে নববধূকে। গায়ের শাড়িটা প্রচণ্ড বিরক্ত করছে তাকে, টেনে খুলতে ইচ্ছে করছে। ইনশিরাহ ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকায়। এই বিছানা কি এখন সাজানো হবে? তার যে বিয়ে হয়েছে, আজ রাতে ওই লোকটা তার সাথে ইনশিরাহকে থাকতে হবে? নানা প্রশ্ন তার মাথায় আসছে। দু চোখের পানি গালে লেপ্টে আছে। একটা টিস্যু পেপার দিয়ে ইনশিরাহ দুগাল মুছে নেয়। ঠিক তখনই পরী ঘরে ঢুকে তাড়াহুড়ো লাগিয়ে বলে, ইনশিরা, জামাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটা, গল্প কর। ইনশিরাহ নিচু স্বরে বলে, বেশ তো, বিয়ে তো হয়ে গিয়েছে, বেডরুমেই পাঠিয়ে দাও, গল্প করি। পরী বলে, কিছুক্ষণ গল্প করে চলে যাবে জামাই, রাতে থাকবে না তো, বেডরুমে ঢুকবে না হয়তো, তো এই পুল সাইডে যা। একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ চুপচাপ কথা না বাড়িয়ে শাড়ি সামলে পুল সাইডে গেল। মঈনকে তখন ইনায়া দোতলার লিভিং রুমের বারান্দায় দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। বাড়ির বড়রা প্রত্যেকে নিশ্চুপ হয়ে বসে আছে। গলা খাকারি দিয়ে ইনশিরাহর দৃষ্টি আকর্ষণ করল মঈন। ইনশিরাহ ঘুরে দাঁড়িয়ে মানুষটাকে দেখল। মঈন একটু হাসার চেষ্টা করলো, তবে খুব নার্ভাস লাগছে তার। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার ধর্মপত্নী, তার 3 কবুল বলা বউ, কোনো পরনারী নয়, তার পরিবার এই মেয়েটা। এসব ভাবতেই মঈনের কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। ইনশিরাহ চুপ করে থাকে। মঈন বলল, চলো বসে। ইনশিরাহ চুপচাপ বসল। মঈন তার থেকে কিছুটা দূরেই বসে সরাসরি তাকালো ইনশিরাহর মুখের দিকে। কান্না মুছে খুব দ্রুত স্বাভাবিক হয়েছে মেয়েটা। মঈন দেখছে শুধু। ধীরে ধীরে বলল, অবাক লাগছে আমি বিয়েটা এইভাবে করলাম? রিগ্রেট ফিল হচ্ছে? হ্যাঁ হচ্ছে, বিয়ের শেরনিটার জন্য হচ্ছে। ইনশিরাহ মাথা নিচু করে ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি ফুটিয়ে তুলতে চায়। মঈন আর কি বলবে বুঝতে পারছে না। এই মেয়েটা নিচে থেকে কথা বাড়ায় না। এই অ্যারেঞ্জ ম্যারেজে মঈনকে খুব খাটতে হবে, মঈন বুঝতে পারল। মঈন বলল, অনুষ্ঠানের আগে আমি আর কখনো হয়তো এই বাড়িতে আসবো না। তোমার সাথে সামনাসামনি দেখা হবে না ছিরা। আমি তোমার জন্য একটা প্রি ওয়েডিং গিফট নিয়ে এসেছিলাম। আমার হবুকে দেবো বলে কিনেছি ওটা। তবে এখন তো তুমি আমার বউ, ওটাকে আমি আজ আমার নববধূকে দেওয়া প্রথম গিফট হিসেবে চালিয়ে দিতে পারি? ইনশিরাহ চোখ তুলে তাকালো। মঈন তার পকেট থেকে ধীরে ধীরে একটা ছোট বক্স বের করলো। বক্সটা ইনশিরাহর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার। ইনশিরাহ হাত বাড়িয়ে ছোট বক্সটা নিল। বক্সে কি তা সে দেখল না। ইনশিরাহ নিচু স্বরে জানতে চাইল, আমারও কি আপনাকে কিছু দেওয়া উচিত? একটা সরল প্রশ্ন, যেটা ওই মেয়েটার চরিত্রের সাথে বেমানান। মঈন কি মনে করে হেসে ফেলে। ইনশিরাহ তাকিয়ে দেখে মঈনের হাসি। মঈন বলে, তোমার মন বললে উচিত, না বললে উচিত না। ইনশিরাহ বলল, দুঃখিত, আমি এখন কিছু দিতে পারছি না। গিফটটা খুলে দেখবে না? ও হ্যাঁ। ইনশিরাহ বক্সটা খুলে দেখলো একটা ছোট লকেট। মঈন বলল, তুমি অলংকার খুব একটা পছন্দ করো না। এটা যখন পড়বে একেবারে ইচ্ছে হলে তবেই পড়বে। কেমন ইচ্ছে জানো? যখন মনে হবে ওই লকেটটা না পড়লেই নয়। পৃথিবীতে ওই লকেটটার মতো সুন্দর কোনো অলংকার নেই। ইনশিরাহ লকেটটা মুঠিতে পুরে বসে থাকে। মঈন ধীরে ধীরে আজকের প্রসঙ্গ টেনে আনে। এ ব্যাপারে ইনশিরাহর সাথে একটু কথা না বলা পর্যন্ত মঈনের স্বস্তি হচ্ছিল না। বলল, আন্টি তোমাকে ছোট করে কিছু বলো নিয়েছিরা। কি হয় জানো তো, কখনো কখনো পৃথিবীতে অনুভূতি প্রকাশের ধরন উল্টো হয়ে যায়।
এটা মানব চরিত্রের খুব সাধারণ একটা বৈশিষ্ট্য। তুমি পালিয়ে যেতে পারো, এটা যদি আন্টি ভেবে থাকে, সেটা পেছনে তোমার নিজ করার প্রয়াস নয়, বরং মা হিসেবে আন্টির তোমার বিপদ নিয়ে উৎকণ্ঠা বেশি ছিল। আর বিয়েটা আন্টি জেদ করে দিয়েছে এইটা ভেবে আন্টির ওপর তীব্র রাগ চেপে রাখলে ওই রাগটুকু আমিও ডিজার্ভ করি, কারণ ওই মুহূর্তে সবার এত অবুঝ উৎকণ্ঠা টেনশন দেখে আমার ইচ্ছে করেছিল তোমাকে বিয়ে করে নিতে। শেষের কথাটা বলে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে মঈন। ইনশিরাহ চোখ বড় বড় করে তাকিয়ে আছে মঈনের দিকে। মঈন বলতে লাগলো, আমার কনফিউজ করা উচিত, তাই বলে দিলাম। কিন্তু দেখো, আমি এমন লোক নই। তবু ওই মুহূর্তে ইচ্ছাটা জেগেছিল। নিজের কাণ্ড জ্ঞানহীনতা দেখে আন্টির পাগলামিটাকে জাজ করার সুযোগই পাইনি। সবকিছু থেকে আপনি পজিটিভ কিছু পান? দুটোই পাই, তবে পজিটিভ জিনিসটাকে হাইলাইট করি আমি। ইনশিরাহ বলল, বাদ দিন, এসব আমাকে বোঝাতে হবে না। মামার উপর আমার কখনোই রাগ আসে না। মামা বাড়াবাড়ি করে, আমিও বাড়াবাড়ি ফিরিয়ে দিই, শোধবোধ হয়ে যায়। মঈন চুপ করে আছে। ইনশিরাহ ধীরে ধীরে বলতে লাগলো, দৃপ্তর মরার পরে মাম্মার পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তৎকালীন সরকার পতন, তারপর একটা মিথ্যে মামলায় পাপার যাবজ্জীবন জেল হওয়া, পাপার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়া, মাম্মার আমাকে নিয়ে শক্ত থাকা, পাপার স্ত্রী হিসাবে মাম্মার মাটি কামড়ে পড়ে থাকা, 5 বছর পাপার জেল খাটার পরে কেস রিওপেন হয়ে পাপার নির্দোষ প্রমাণ হওয়া, ফিরে এসে রাজনীতি থেকে একেবারে দূরে সরে যাওয়া পাপার, দিন দিন একজন সৎ তেজি রাজনৈতিক ব্যক্তিত্বের নিজের প্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র স্ত্রী সন্তানকে নিয়ে বাঁচা। মামার দুনিয়াটাও পাপা আর আমি হয়ে যায়। মামার বিরাট বড় সোশ্যাল অর্গানাইজেশন থেকে মামা নিজেকে সরিয়ে নেয়। এসব যখন চোখের সামনে ভেসে ওঠে, তখন তাদের উপর আমার কোনো রাগ থাকে না। আর এই এত কিছুর মাঝেও আমার এই পরিবারটা আমাদের 3 জনকে আগলে রাখে, তাই তাদেরও ছোটখাটো ভুল আমাকে দীর্ঘ সময় কষ্ট দেয় না। আমি ঠিক আছি মঈন। ইনশিরাহ কথাটি শেষ করে চুপ করে তার হাতের দিকে তাকিয়ে আছে। মঈন ইনশিরাহকে কিছুক্ষণ দেখে বলল, চলো ওঠা যাক, আমার যেতে হবে ইনশিরা। পাশাপাশি হাঁটছে দুজন। ইনশিরাহর ভীষণ অস্বস্তি হচ্ছিল। গায়ের শাড়িটাতে কোনো সেফটি পিন লাগিয়ে দেয়নি পরি। একটু পিচ্ছিল ধরনের হওয়াতে ইনশিরাহর মনে হচ্ছিল খসে পড়বে শাড়িটা। কচিগুলো সামনের দিকে বেরিয়ে গিয়েছে কিছুটা। মঈন বুঝতে পারছে ইনশিরাহর অসুবিধে হচ্ছে। সে কিছু বলতে যাবে আর অমনি ইনশিরাহ আঁচল সামলাতে গিয়ে বেখেয়ালে শাড়ি পেঁচিয়ে উষ্ঠা খেয়ে পড়ে যায়। মঈন দ্রুত তার বলিষ্ঠ পেশিবহুল হাতে ইনশিরাহকে সামলে নেয়। দু চোখ বন্ধ করে আছে ইনশিরাহ। মঈন চোখ বড় বড় করে তাকে দেখছে। তার হাত ঠেকেছে ইনশিরাহর কোমরে, আঙ্গুল দিয়ে ছুঁয়েছে ইনশিরাহর পেট। ইনশিরাহ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। ততক্ষণে বিপদ একটা ঘটেছে। ইনশিরাহর বেনারসির কুচিগুলো খুলে গিয়েছে পুরোটা। পায়ের কাছে গড়াগড়ি করছে শাড়ি, শুধুমাত্র আঁচলটুকুতে আবৃত সে। হতভম্ব অপ্রস্তুত মঈন ঢোক গিলে নেয় বার কয়েক। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ইনশিরাহ হাঁসফাঁস করছে। কি থেকে কি হলো সে বুঝতে পারছে না। সে দাঁড়িয়ে আছে পাথরের মতন। মঈন দ্রুত চোখ নামিয়ে নেয়। ইনশিরাহর ইচ্ছে করছে পুলের পানিতে ঝাঁপ দিতে। মঈন ইনশিরাহর দিকে না তাকিয়ে আর 1 সেকেন্ডও সময় না নিয়ে বলে, কাউকে পাঠিয়ে দিচ্ছে আমি। দ্রুত পায়ে হেঁটে মঈন বারান্দা পেরিয়ে দোতলার লিভিং রুমের কাছে যায়। দেখা হয় ইনায়ার সাথে। মঈন অপ্রস্তুতের মতো বলে, ওখানে যাও। ইনায়া আপুর এই রূপ দেখে বিস্ময়ে হতবাক। ছুটে গিয়ে জলদি জলদি কুচি ঠিক করে ইনশিরাহর কোমরে গুজে হতবাক হয়ে বলে, আপু ভাইয়া করেছে এখানে? চাপা স্বরে চেঁচিয়ে বলেছে ইনায়া। ইনশিরাহর সমস্ত ক্ষোভ রাগ 1 ন্যানো সেকেন্ডে ইনায়ার ওপর গিয়ে পড়ল কথাটি শুনেই। এমনিতেও যা হয়েছে তা এই গাধীর জন্যে হয়েছে। ইনশিরাহ নিজের ক্রোধটুকু আর সংবরণ করতে পারল না। একটা ঠাটিয়ে চর মারল ইনায়াকে। বেচারি ইনু চরের ধাক্কা সইতে না পেরে পুলের পানিতে পড়ল। নিজেকে সামলে নিয়ে ইনু গালে হাত চেপে চোখ বড় বড় করে দেখছে ইনশিরাহকে। ইনশিরাহ চেঁচিয়ে উঠল, মার মার কেন? আমি একা খাবো, তুইও তোর ভাগেরটা খা।
হন্তদন্ত হয়ে ভিতরে ছুটে যায় ইনশিরাহ। ইনায়া পুলের জলে দাঁড়িয়ে আছে রাত 1টার সময়। কিছুক্ষণ পরে ওখানে প্রীতম এসেছে ইনায়াকে খুঁজতে খুঁজতে। এসে ওই অবস্থায় দেখে প্রীতম বলল, সে কি, পুলে কি করছো? উঠে এসো, ঠান্ডা লাগবে। দেখি হাত দাও, ওঠো। প্রীতম হাত বাড়িয়ে দিলে ইনুও হাত বাড়িয়ে প্রীতমের হাত ধরল এবং হঠাৎ এক টানে প্রীতমকেও পুলের পানিতে ফেলল। ভীষণ হতবাক প্রীতম নিজেকে সামলে নিয়ে উঠে চশমা খুলে ফেলে ইনায়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইনায়া বলল, এত রাতে ভিজে আমি একা কেন ঠান্ডা লাগাবো? তুমিও ভিজো। নতুন জামাইকে খাইয়ে বিদায় জানিয়েছে সবাই। মঈন যাওয়ার সময়টিতে বারবার করে বলেছে যে কোনো অসুবিধেই তাকে একটা কল করতে, অনুরোধ করেছে। প্রীতমও চলে গিয়েছে। এক এক করে লিভিং রুম যখন ফাঁকা হলো, আলো আর শামিন তখনও বসে আছে চুপচাপ। সময় তখন রাত 1টা। ইনশিরাহ ঘরে ফিরে বিছানা নিয়েছে, গায়ের বেনারসিটাও খোলেনি সে। এই যে মঈনের সামনে দৃঢ় থাকা, সবার সামনে এত বুঝদার সেজে থাকা মেয়েটি রাতের নিস্তব্ধতায় কেমন অবুঝ অস্থির হলো। কাঁথা মুড়ি দিয়ে হু হু করে কাঁদছে মেয়েটা। কেন কাঁদছে সে বুঝতে পারছে না। নিজেকে এত ব্যাখ্যা দিয়েছে, এত বোঝাচ্ছে, তবুও কেন কাঁদছে সে বুঝতে পারছে না। ক্যাচ ক্যাচ শব্দে দরজার নব ঘোরার শব্দ হয়। ইনশিরাহ সতর্ক হয়। ফোপানি থামিয়ে সে দাঁতে দাঁত চেপে কাঁথা মুড়ি দিয়ে থাকে। কেউ তার দিকে এগিয়ে আসছে সে টের পেল। ইনশিরাহ জানে এটা কে। ইনশিরাহ চুপ হয়ে থাকে। হঠাৎ কেউ তার থেকে কাঁথা টেনে নেয়, তার মুখটা অনাবৃত্ত করে। ইনশিরাহ সামলাতে না পেরে চোখ তুলে তাকিয়ে দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। মেয়ের কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাওয়া মুখটা দেখছে আলো। ইনশিরাহ কেমন প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না। একবার মন চাইছে মাকে জড়িয়ে ধরে নিচের মধ্যে জমে থাকা অভিযোগে উগরে দিতে, একবার মন চাইছে চুপ করে থাকতে। আলো চুপচাপ কাঁথা সরিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। ইনশিরাহ নীরবতা ভেঙে বলে, বাড়াবাড়ি শেষ হয়নি তোমার? একটু না বলে ঘুমিয়েছে বলে এত শাস্তি, কান্নাকাটি, এত জেদ, এত বাড়াবাড়ি, শাস্তি কি শেষ হয়নি? আমাকে ঘুমাতে দেবে না? আলো চুপচাপ দেখছে মেয়েকে। ইনশিরাহ বলে, মামা যাও, ঘুমাবো আমি। আলো নড়ে না জায়গা থেকে। ইনশিরাহ বলে, হোয়াট? কেন এসেছো? এটা আবার কেমন বাড়াবাড়ি? আলো একবার দরজার দিকে তাকিয়ে মেয়েকে কাঁপা কাঁপা গলায় বলে, আরেকজন এসেছে বাড়াবাড়ি করতে। ইনশিরাহ ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। শামিন ধীরে ধীরে তার ঘরে প্রবেশ করে। ইনশিরাহ ঝাপসা চোখে তাকিয়ে আছে পাপার দিকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, সেই তো, চুপ করে থাকো, না শাস্তি দাও না ক্ষমা করো, তবে কেন এসেছো? শামিন গিয়ে মেয়ের পাশে বসে মেয়েকে টেনে বুকে নেয়। ঘটনার আকস্মিকতায় চমকায় ইনশিরাহ। পাপার বুকে মাথা ঠেকেছে তার, সে বাক হারা। শামিন মেয়েকে পরম মমতায় আগলে নিয়ে বলে, আমি ভীষণ স্বার্থপর আম্মা, আমি ভীষণ স্বার্থপর। আমি আমার ব্যথা নিয়ে এতটাই ব্যথিত ছিলাম, আমি আমার আম্মার কষ্টকে দূর করার ফুরসত পেলাম না। ইয়া আল্লাহ। ইনশিরাহ ভীষণ আশ্চর্য হয়। ঠোঁট কাঁপছে, গলা ধরে আসছে তার। শামিন হু হু করে কেঁদে ওঠে। আমার তুমি মোটেও ব্যর্থ নও। আমি আমার আম্মাকে নিয়ে তখনও গর্ব করেছি, এখনো করি। একটু অভিমান হয়েছিল আম্মা, তুমি ধরে নিলে আমি তোমাকে ভালোবাসি না, মুখ ফিরে নিয়েছি। ইনশিরাহর দু চোখ বেয়ে দরদর করে পানি ঝরছে। দুহাতে পাপার গলা আগলে ধরে ভীষণ কাঁদছে শামিন। আলো দূরে দাঁড়িয়ে দেখছে বাপ বেটিকে, সে কাছে আসে না। তীব্র অপরাধ বোধে ভুগছে। দূরে দাঁড়িয়ে দেখছে মেয়েকে। শামিন বলতে থাকে, ভুল তুমি করেছ। সেই ভুল আর যাই হোক, আমার আম্মার প্রতি আমার ভালোবাসা শেষ করার সামর্থ্য রাখে না। একটু থেমে বলে, তুই কিভাবে আমাকে কথা শোনালি লিভিং রুমে আম্মা? আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে। অসহায় আমার জীবনের সব থেকে বড় পাওয়া আমার আম্মা আমাকে ভুল বুঝছে। আমি নাকি তাকে ভালোবাসি না, তোর থেকে মুখ ফিরে নিয়েছি। একটু বলে শামিন বলে, ভীষণ লজ্জা লাগছিল আম্মা, যখনই তোমার সাথে দেখা হয়েছিল ভীষণ লজ্জা লাগছে। আমি ভেবেছিলাম আমার মেয়ে আমাকে একজন অপরাধী তো ভাবে। আর
এটুকু বলে শামিন বলে। শামিনকে কিছু বলতে না দিয়ে ইনশিরাহ হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, আমি তোমার আর মাম্মার সম্পর্কে ভীষণ শ্রদ্ধা করি পাপা, ভীষণ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। আর বাড়াবাড়ি মাম্মাকে, যে সব সময় কাকের মতো কা কা করে আমার সাথে, আমাকে একটুও বোঝে না, তাকেও ভীষণ ভালোবাসি। আলো মেঝেতে বসে কাঁদছে। লজ্জা, ভীষণ লজ্জা হচ্ছে তার। ইনশিরাহ মাথা তুলে দেখলো মাকে। পাপাকে ছেড়ে এসে মাম্মার হাত ধরে টানছে, টানতে টানতে বলছে, এই ওঠো, এটা আবার কেমন বাড়াবাড়ি, ওঠো তুমি। মাকে টেনে নিয়ে পাপার পাশে বসিয়ে ইনশিরাহ একসাথে দুজনকে আগলে ধরে অযথা হাউমাউ করে কাঁদতে থাকে। কিছু বলে না। আলো বাচ্চাদের মতো কেঁদে বলে, আমার মা, আমি তোমাকে বুঝতে অপরাগ, আমি সত্যিই খুব খারাপ মা আমার আম্মা। ইনশিরাহ মায়ের বুকে মাথা গুজে কাঁদছে, বাঁধ ভাঙা কান্না। এখানে তিনজন ব্যক্তি কেউ কাউকে কান্না থামাতে বলছে না। শামিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা দুজনেই তোমার কাছে অনেক অনেক সরি, অনেক 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 সরি। তুমি আমার স্বস্তি আম্মা, তুমি সত্যি আমাদের স্বস্তি। নাক টানে ইনশিরাহ। মায়ের বুকে মাথা রেখে শামিনের হাত শক্ত করে একটু যখন সহজ হলো, অভিমানের পাহাড় ভাঙতে বলল, হয়েছে, জুতো মেরে আর গুরুদান করতে হবে না। একটা লোক যার সাথে তখনও বিয়ে হয়নি আমার, সে তোমাদের কাছে আমার থেকেও বেশি প্রিয়। তার সামনে আমাকে বকাঝকা করে এখন লুকিয়ে আমাকে আদর দেখাতে এসেছো। শামিন মেয়ের কথায় ম্লান হাসে। স্ত্রীর থেকে মেয়েকে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে তার ফোনটা তুলে মঈনকে কল করে। এত রাতে শামিনের কল পেয়ে মঈন ভীষণ রকমের অবাক। ভেবেছে কোনো বিপদ আপদ হলো কিনা। অস্ফুটে বলল, বাবা। মঈনকে কিছু বলতে না দিয়ে শামিন ধরা গলায় বলল, আমার মেয়ে আমার কাছে স্বস্তি মঈন, সে কখনোই ব্যর্থ মেয়ে নয়, কখনোই না। আমাকে যদি সৃষ্টিকর্তা বারবার সুযোগ দিতেন, আমি সব সময় আমার এই মেয়েকে, এই স্বভাবের মেয়েকেই চাইব। আমার মেয়ে কখনোই অযোগ্য নয়। শুনছো তুমি মঈন? মঈন ভীষণ রকমের অবাক। অস্ফুটেই বলল, জি বাবা, কিন্তু এসব কথা। শামিন পুনর্বার বলে, এবং আমার মেয়ে আমাদেরকে ভীষণ বোঝে মঈন, ও আমার মাম্মা পাপ্পাকে ভীষণ বোঝে। তুমি শুনেছো? বাবা কিছু হয়েছে? আপনি ধীরে কথা বলুন। শামিন বলে, রাখছি, ভালো থেকো। কল কাটে। মঈন বোকার মতো ফোনের দিকে তাকিয়ে আছে। ফোন কেটে ইনশিরাহকে আগলে ধরল শামিন। বাপ বেটিকে পালা করে কাঁদছে। আলো ওদের আর বিরক্ত করবে না তাই উঠে দাঁড়ায়। শামিন আর ইনশিরাহ একই সাথে আলোর হাত টেনে ধরে। ইনশিরাহ বলে, যেও না মাম্মা, তুমি পাশে বসে থাকো। আলো হু হু করে কাঁদছে। ইনশিরাহ দুজনকে ধরে রেখে বারবার বলছে, 6টা বছর মাম্মা পাপা, 6টা বছর আমি খুব কষ্ট পেয়েছি জানো। নিজেকে এই শতাব্দীর চূড়ান্ত নির্বোধ মেয়ে হিসেবে দেখে খুব কষ্ট পেয়েছি। আর আমি কি করলাম, এই সময়টিতে যে দুজনকে আমার সব থেকে বেশি প্রয়োজন, তাদেরও নিজের কথার আঘাতে জর্জরিত করে আগেই ভেঙেছি। তবে মামা, আমি এসব ইচ্ছে করে করি না। আমি সব সময় চাই তোমাকে পাপাকে ভালো রাখার, সব সময় চাই। তোমরা আমাকে বোঝো না, এটা ভেবে আমি ইচ্ছে করে করি না উল্টো পাল্টা। আমি কেন এত লাঞ্ছিত হচ্ছি আমি বুঝতেই পারছি না মাম্মা। আলো ইশিকে টেনে বুকে নিল। মেয়ের দুপাশে চুমু খেতে থাকে পাগলের মতন, হাহাকার করতে থাকে। আমি খুব সরি আম্মা, খুব সরি, কিন্তু আম্মা তুমি আমার একটা মেয়ে, তুমি তোমার পাপার আমানত, আমার জান তুমি। জীবনের অতি কষ্টের লাঞ্ছনার সময়গুলো আমি তোমার মুখের দিকে চেয়ে নিঃশ্বাস নিয়েছি। আমি কোনো কিছুর বিনিময়ে তোমার দুরবস্থা দেখতে রাজি নই, একদমই না। কিন্তু আম্মা সব শেষে খুব ব্যর্থ লাগছে, ক্ষমা চাই আম্মা। আমি তোমাকে ভাঙতে চাইনি, আমি ভাঙতে চাইনি, তুমি মাকে ক্ষমা করো। ইনশিরাহ কাকে রেখে কাকে জড়িয়ে ধরে কাঁদবে বুঝতে পারছে না, শুধু কেঁদেই চলেছে তিনজন। হঠাৎ বাইরে মৃদু শব্দ হতেই ইনশিরাহ মাথা তুলল, বলল, কে ওখানে, কে? ইহান দরজায় এসে দাঁড়ায়। ইনশিরাহ বলে, আড়ি পাচ্ছিলে দাদান, ব্যাড ম্যানার্স। ইহান ম্ল্যান হেসে এগিয়ে গিয়ে ওদের তিনজনের মুখোমুখি হয়ে বসেছে। ইনশিরাহ পাপার বুকে মাথা রেখে ইহানের দিকে তাকিয়ে আছে। ইহান বলতে লাগলো, তোমরা সবাই সবার ভুল স্বীকার করেছিলে, আমারও তো ইসির কাছে সরি বলার আছে।
ইনশিরাহ বুঝতে পারছে না ইহানের কথা। ইহান বলতে লাগলো, আই এম সরি দাদান, তোকে আজ খুঁজে না পেয়ে আমি ভইয়া ম্যানশনে চলে গিয়েছিলাম খুঁজতে। ইনশিরাহ কান্না থামিয়ে চূড়ান্ত হতবাক হয়ে দাদানকে দেখে। ইহান বলে, তুই আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারিস তোকে ভুল বোঝার জন্য, আমিও তোর ব্যর্থ দাদান। ইনশিরাহ আর কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার কাছে তখন বাড়ির সবাই এসে ভিড় জমিয়েছে। ইনশিরাহ বিছে রাগ দেখিয়ে বলল, মা, তোর ঘরে তোর ট্রাভেল ব্যাগটা এলোমেলো পড়ে আছে, আর একটা নেই, তোর আইডি কার্ড নেই। আমরা ওই সময় কি ভাবতাম বল? ঋতু কাঁদে আর বলে। ইনশিরাহ বলে, মাম্মা ঠিক নেই, তোমাদের উচিত ছিল তাকে বোঝানোর, তোমরা উল্টে উস্কেছ। আর ওই ইনু, ও যেন আমার চোখের সামনে না আসে কয়েকটা দিন। ইনায়া দূরে দাঁড়িয়ে ভেজা চোখে মাথা নিচু করে আছে। একে একে ঘরের মধ্যে প্রবেশ করলো সবাই। ইনশিরাহ বলল, এই তোমরা যাও তো, তোমাদের এখন এত আদর আমার ভালো লাগছে না। মাম্মা না হয় মারলো আমাকে, তোমরা কিভাবে চুপ করে দেখেছো? খুব কষ্ট দিয়েছো তোমরা আমাকে। তোমরা খুব খুশি হয়েছো না আমার অপদস্থ হতে দেখে? আমি বোঝা হয়ে গিয়েছি সবার, তাই না? যাও। ইসমাম এসে বসলো খাটের এক কোণে। মঈনকে কল করলো সে। মঈন কলটা রিসিভ করতেই ইসমাম বলল, মুইন। আঙ্কেল, শামিন বাবা ঠিক আছে? মুইন, আমরা আমাদের সব থেকে মূল্যবান একটি রত্নকে তোমাকে দিয়েছি, তুমি নিশ্চয় জানো। জি আঙ্কেল, জানি। বাড়ির পরিস্থিতি ঠিকঠাক? ইসমাম তার জবাব না দিয়ে বলল, সে আমাদের বোঝা নাই মুইন, কখনোই না। বুঝতে পেরেছ? মঈন ভীষণ অবাক হচ্ছে তার শ্বশুরদের কাণ্ড দেখে। সে অস্ফুটে বলল, জি পেরেছে। আচ্ছা রাখছি, ভালো থেকো। এবারও কল কাটার পরে মঈন বোকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর দ্রুত ইহানকে কল দেয়। ইহান কলটা রিসিভ করতেই বলে, ইহান, কিছু কি হয়েছে? মঈন, সবাই একটু চিন্তিত তো, তাই তোমাকে ফোন করছে, ক্ষমা করো, এমনিতে সব ঠিকঠাক। আর ইসে? মঈন জানতে চায়। সেও ঠিক আছে। ইসির প্রতি মঈনের উদ্বেগ ইসি শুনল। কল কাটার পরে সে বলে, এই তো তোমাদের আদরের জামাই, যাকে তোমরা ভীষণ পছন্দ করো, সে কি করেছে? মামা জেদ দেখি বিয়ে দিতে চেয়েছে, আমিও জেদ দেখি বিয়েতে মত দিয়েছি, আর তোমাদের সন্টু মন্টু ভদ্রলোক জামাই চুপচাপ বিয়ে করে নিল। ওই পরিস্থিতিতে শক্ত হয়ে বলতে পারলো না সে আমাকে ট্রাস্ট করে, সে নাকি এই পরিবারের ছেলের মতো, তাই সেও বিশ্বাস করে আমি পালিয়ে যাওয়ার মতো মেয়ে। আমি কাকে রেখে কাকে দোষ দেব? ইহান অবাক হয়ে তাকিয়ে আছে ইনশিরাহর দিকে। বলল, বোকা তুই পালিয়ে যেতে পারিস এটা ভেবে কেউ কেন তোকে বিয়ে করে নেবে? উল্টো তুই এমন মেইনোস, এমন বিশ্বাস ঢুকেছে বলেই তো ও তোকে বিয়ে করে নিয়েছে বিনা দ্বিধায়। ইনশিরাহ চুপ হয়ে যায়। পাপাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শরীরের ভার ছেড়ে দিয়ে বাড়ির সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কি মহান দেখলে, এত কিছুর পরেও বিয়ে করে নিল আমাকে। শামিন ম্লান হাসল। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মঈন তোমাকে অনেক আগে থেকে পছন্দ করে আম্মা। ইনশিরাহ পাপার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে। শামিন মৃদু হেসে মাথা নাড়ায়। নরম গলায় মেয়েকে বলে, মঈন তোমাকে আগে থেকে পছন্দ করে আম্মা। মঈন কখনো সাহস করে প্রকাশ করেনি কথাটা। সেদিন মঈন আমার কাছে নিজে কনফেস করেছে বিষয়টা। যেদিন আমি ওকে প্রশ্ন করেছি ও কেনই বিয়েতে মত দিল। একটু থেমে শামিন সেদিনের কথা বলতে শুরু করে। ওর সম্মতি পেয়ে আমি নিজেই ওর কাছে যাই, জিজ্ঞেস করি কেন রাজি হয়েছ। আমার প্রতি কৃতজ্ঞতা থেকে রাজি হলে আমি খুব ছোট হব বাবা, তোমার প্রতি কৃতজ্ঞতা থেকে আমার মেয়েকে গ্রহণ করো, এই আমি চাই না। তারপর সে মাথা নিচু করে বলল, আমি খুব আগে থেকে আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি শামিন বাবা। প্রথম প্রথম ওকে আমার অদ্ভুত লাগতো, কিন্তু যেদিন ইনশিরা পরিয়ানটিকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করেছে ওকে আমার হুট করে ভালো লেগে গিয়েছে। আর ধীরে ধীরে সে ভালো লাগার কারণ ছাড়াই বেড়েছে। আপনার মেয়েকে বিয়ে করতে চাওয়ার পেছনে আমার লুকায়িত অনুভূতি আছে। ইনশিরাহ চুপচাপ মাথা নুইয়ে নেয় বাবার মুখের এসব কথা শুনে। শামিন মেয়ের দোগাল ধরে বলে, আমার 60 ছুঁই ছুঁই, আর 2 দিন বাঁচবো হয়তো, কিন্তু আমি একটা মানুষ চাই যে আমার মেয়ের দরদ বুঝবে। মঈন তেমনি, ও
ওকে আমি ছোট থেকে চিনি। ও ভীষণ ভালো, শুদ্ধ একটি ছেলে। ও কখনো পরিবার পায়নি, ভীষণ কষ্টের মানুষ। ও তোমাকে বুঝবে। আর তুমি ওকে অসম্মান করো না কখনো। আমি তোমার থেকে আর কিছু চাই না। দুজনে নতুন জীবন নিজেদের মতো করে শুরু করো। একে অপরের প্রতি সহনশীল থেকো। বাড়ির সবাই দাঁড়িয়ে বাবা মেয়ের এমন মধুর মুহূর্ত উপভোগ করছিল। শামিন সবার দিকে তাকিয়ে বলে, যাও, আমাকে আর আমার আম্মাকে একটু একা থাকতে দাও। সবাই বেরিয়ে গেলেও দাঁড়িয়ে থাকে ইনায়া। ভেজা দু চোখ তার। আপুর দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপু, আমি তোমাকে সত্যিই জেনে বুঝে কেস খাওয়াতে চাইনি। আরে আমিই তো কেস খেয়ে বসে থাকি সারাদিন। আর আমি কি করে বুঝবো ভর সন্ধ্যাবেলায় কেউ বারান্দায় গিয়ে ঘুমাতে পারে? ইনশিরাহ ম্ল্যান হেসে বোনের দিকে হাত বাড়িয়ে বলে, এদিকে আয়। ইনায়া ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। ইনশিরাহ বোনের গালে হাত ছুঁয়ে বলতে থাকে, ব্যথা পেয়েছিস? দুপাশে মাথা নাড়ায় ইনায়া। ইনশিরাহ বলে, যা ঘুমা। আলো আর শামিন মেয়ের বিছানায় চুপচাপ বসে আছে। ইনশিরাহ তার মাম্মা পাপাকে কিছু সময় দেখে আবারও এসে বেড়াল ছানার মতো গুটিসুটি মেরে শামিনকে জড়িয়ে ধরে বসে থাকে চুপচাপ। দু চোখ বন্ধ করে একের পর এক স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ইনশিরাহ। এই পাপা, পাপার বুক, পাপার আম্মা ডাক বহুদিন শোনেনি সে। বহুদিন বিষাক্ত নিঃশ্বাস নিয়েছে ইনশিরাহ। আলো বাপ বেটিকে দেখে নরম হয়ে বলল, আমি কি চলে যাব? না, তুমি এসো, তবে কোনো বাড়াবাড়ি করো না মাম্মা। ইনশিরাহ ক্ষীণ স্বরে আকুল হয়ে বলল। আলো মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশিরাহ পাপার বুক থেকে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। আলো ছুটে গিয়ে শামিনের থেকে ছাড়িয়ে তার বুকের ধনকে বুকের সাথে মিশিয়ে নেয়। ইনশিরাহ মায়ের গায়ের গন্ধ নেয় দু চোখ বন্ধ করে। হাই তুলতে তুলতে বলে, মাম্মা, তুমি পাপা আর আমাকে বড্ড ভোগাও। আলো ফোপাচ্ছে। ইনশিরাহ বলে, ভুগিয়ে বরাবর নিজেই কাঁদো, ছোট থেকে দেখছি। তুমি এমন কেন? আলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনশিরাহর খুব ঘুম পাচ্ছে মায়ের কোলে। ঘুম ঘুম কণ্ঠে বলে, আতাউর আলমের প্যারেন্টিং ঠিকঠাক ভাবে হয়নি। এবার শামিন মেয়েকে টেনে নেয়। ইনশিরাহ যেন একটা ছোট 5 বছরের বাচ্চা। ওকে সেভাবেই কোল বদল করা হচ্ছে। শামিন মেয়েকে নিজের কোলে শুইয়ে দেয়। ইনশিরাহ ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে যেন। যখন চেতনা ছিল তখনও বলছে, আজ তোমরা খবরদার কোথাও যাবে না, এই ঘর ছেড়ে কোথাও না। তোমরা একসাথে এইভাবে আমাকে বহুদিন আদর করনি। পাপার কোলে মাথা রেখেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে ইনশিরাহ। আলো শামিনকে বলে, ওকে ঠিকভাবে শুতে বলি। আপনি সারা রাত এভাবে বসে থাকবেন নাকি? শামিন স্ত্রীর কথার জবাব না দিয়ে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েকে উদ্দেশ্য করে বলে, ভুল তো তোর আম্মা, কেন বড় হতে গেলি? কেন? সেদিন রাতে ইনশিরাহর বাবা মা সত্যিই না ঘুমিয়ে থেকে কাদর দিয়েছে। মাথায় হাত বুলিয়েছে সারা রাত। ইনশিরাহ দীর্ঘদিন পর একটু স্বস্তিতে ঘুমিয়েছে। একটু স্বস্তিতে। ইহানকে তাড়াহুড়ো করে তৈরি হতে দেখে শামিন বলল, কোথাও যাচ্ছ? ইহান ঘুরে শামিনকে দেখে বলল, বড় বাবা, এসো এসো। শামিন ঢুকলো ইহানের ঘরে। আজ সে অফিসে যায়নি, তবে মনটা বেশ ফুরফুরে লাগছে। সে বসলো। ইহান একটা চেয়ার টেনে তার সামনেই বসলো। বড় বাবার দুটো হাত ধরে বলে, কাজ বেড়েছে বড় বাবা। শামিন ম্লান হাসলো। ইহান বলতে লাগলো, ফুয়াদ তোফ রাহাত আঙ্কেলরা এত করে বলে তোমাকে পার্টির ভীষণ দরকার। একটু আমার আগের বড় বাবা হওয়া যায় না? তুমি সেই আগের মতো রাজত্ব করবে, আমি হব তোমার সেনাপতি। শামিন ম্লান হেসে দুপাশে মাথা নেড়ে বলে, খুব যন্ত্রণার পরে এসব ছেড়েছি রে বাবা। আমার সেদিনের কথা ভেবেই লজ্জা লাগে। পুরো দেশ যখন আমার নামের পত্তলিকা পুড়িয়েছে, রাস্তায় আমার স্ত্রীকেও ছাড় দেওয়া হয়নি লাঞ্ছনা থেকে। যে সদ্য সন্তান হারিয়েছিল, ওই মহিলা মেয়ে নিয়ে দাঁত কামড়ে পড়েছিল আমার সংসারে। আমার ভাইদের সাথে উকিলের কাছে ছুটতে ছুটতে শীর্ণকায় হয়ে গিয়েছিল। অন্য কেউ হলে ডিভোর্স দিয়ে চলে যেত, সে যায়নি। জেল থেকে বেরিয়ে আমি ওই মহিলার কাছে ওয়াদা করেছি, আর এই জীবন নয়, আমি ভালো আছি ইহান। এই জীবনটা সত্যি শান্তির। কাছের কটা মানুষ, ব্যাস। ইহান তাকিয়ে আছে। তার ভীষণ মায়া লাগে এই মানুষটার জন্য। শামিন বলতে থাকে,
আমি চাই না আমার বাড়ির কেউ রাজনীতিতে জড়া। তোকে বাধা দিতে পারিনি। মিশন থেকে ফিরে এসে নিজের খুশি হিসেবে জনসেবা বেছে নিয়েছিস। আমি খুশি। দয়া করি যাতে সততা বজায় রেখে চলতে পারিস। ছেলের মাথায় হাত বুলিয়ে শামিন বাইরে বেরোয়। আজ বহুদিন পরে তার শরীরটা বেশ চাঙ্গা লাগছে। একটু আড্ডা দিতে ইচ্ছে করে এই বয়সে, কিন্তু কোনো মানুষ খুঁজে পায় না সে। সবাই ভীষণ ব্যস্ত। আলো তাকে খুব একটা সময় দিতেই চায় না, সব সময় অকারণে রান্নাঘরে ঢুকে বসে থাকে। আর মেয়ে তো মেয়ে, এই বয়সটা ছোট ছোট নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করার বয়স। অথচ তার কি দুর্ভাগ্য, ছেলে মেয়েগুলো মানসিকভাবে বড়ই হচ্ছে না। তারা কিভাবে শামিনকে নাতি নাতনির মুখ দেখাবে? নাতি নাতনি দেখার আগে অক্কা না পেলেই হয়। হাসতে হাসতে ভাবে শামিন। শামিন হেঁটে ইনশিরাহর ঘরের সামনে গেল। ইনশিরাহ তখন নিজের অগোছালো ঘর গোছাচ্ছিল। কতদিন নিজের ঘর সে নিজ হাতে গোছায় না। শামিন ঢুকতেই বাবা মেয়েতে মুখোমুখি হলো। দুজনেই একসাথে চওড়া করে হাসলো। ইনশিরাহ এসে বাবাকে আলিঙ্গন করে বলে, গুড মর্নিং পাপা। শামিন তার সেই পুরনো সুরে আদরের সহিত বলে, তাতে রেডি হও না মা, বাজারে যাব। মেয়েকে নিয়ে অনেকদিন পরে বাজারে ঘোরাঘুরি করছে শামিন। ভীষণ ফুরফুরে তার মেজাজ। ইনশিরাহ আর চোখে শুধু নিজের পাপাকে দেখছিল। কি ভীষণ খুশি পাপা, একটা বাচ্চা লাগছে পাপাকে। আচ্ছা, শাইমের সাথে বিয়েটা হলে কোনোভাবে পাপা যদি মেনেও নিত তাদের, তবে কি পাপা এভাবে হাসতো? পাপা তো স্বস্তিই পেত না। মেয়েকে নিয়ে দরদাম শেখাচ্ছে শামিন। হাসতে হাসতে বলছে, শোনো আম্মা, ভীষণ ব্যস্ত লোকের বউ হয়েছে তুমি। নিজের ক্যারিয়ারের পাশাপাশি বাড়ির বাজারটাও মাঝে মাঝে তোমাকে দেখতে হতে পারে। প্র্যাকটিস করে না কেমন? আমি এখন তোমাকে শেখাবো কিভাবে ভালো মাছ বেছে কিনতে হয়। তোমার মাম্মাই সব পারে না, তার শুধু মুখেই হস্তি তুলবে। আমি বাজার করে নিয়ে গেলেই খুদ ধরবে, অথচ তার পছন্দ অতি জঘন্য। ইনশিরাহ হেসে বলে, মাম্মার পছন্দ জঘন্য এটা আমি জানি পাপা, তবে তার একটা পছন্দ বেস্ট বেস্ট বেস্ট, তুমি কখনো তোমার হাত না ছাড়া। শামিন হাসে। মেয়ের হাত ধরে টানতে টানতে সুপার মার্কেটের ভিতরে যায়। ইনশিরাহ ঝাপসা চোখে পাপার পাগলামি দেখছে। শামিন মেয়ের হাত ধরে ঘুরে ঘুরে সুপার মার্কেটের মাছ দেখেছে। বাড়ির গাড়ি আনেনি তারা। বাবা মেয়ে অযথা অকরানো একটা বড় বোয়াল মাছ কিনে আইসক্রিম খেতে খেতে ফুটপাত ধরে ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। আজ বহুদিন পরে যেন একটু প্রাণ ফিরে পেয়েছে বাড়িটা। তার মধ্যে কানাঘুষা শোনা যাচ্ছে ইরফানের 3 দিনের ছুটি মঞ্জুর করেছে। একটু বেশি খুশি ইনশিরাহ, তবে এই ব্যাপারে এখনো চুপচাপ ঋতু। ইরফানের আশা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। ইনায়া আর ইনশিরাহর বিয়ের অনুষ্ঠান হবে একই সাথে, তবে বিরাট বড় আয়োজন। ইরফান 2 বোনের অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তাই শামিনের এমন আয়োজন। দুপুরের ভাত খেয়ে শামিন অযথা গিয়ে মেয়ের কাছে বসে থাকে। ইনশিরাহ বসে বসে পাপার গল্প শোনে, পাপার খুশি দেখে। মুইন হঠাৎ ইনশিরাহকে কল করলে শামিন লাজুক হেসে ইনশিরাহর ঘর থেকে বেরিয়ে যায়। ইনশিরাহ কলটা রিসিভ করে। মঈন জিজ্ঞেস করে সে কি করছে। জবাবে ইনশিরাহ জানায় পাপার সাথে গল্প করছে সে, তবে সে কোনো বাড়তি কথা খুঁজে পায় না বলার। কেমন অদ্ভুত লাগে তার। বিয়ে হতে না হতেই লোকটা কতটা ফ্রি হচ্ছে। দরদ দিয়ে জানতে চাই ইনশিরাহ খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা। ইনশিরাহ এমন পারে না, তার কাছে মুইন অচেনা একটি লোক। ইনশিরাহ ঘাবড়ে যায়। মুইনের সাথে তার প্রথম রাত কিভাবে কাটবে সেটা ভেবে সে গুটিয়ে যায়। ভীষণ দ্বিধা হয় তার। এসব কথা কাউকে বলা যায় না, মায়ের সাথেও শেয়ার করা যায় না। একটু পরামর্শ চেয়ে ইনশিরাহ একটা কাউন্সিলিংয়ের গ্রুপে পোস্ট করেছিল। সবাই কত কত পরামর্শ দিয়েছিল, কেউ কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ইনশিরাহ নিজেকে এসব কোনো কিছুতেই বোঝাতে পারে না। কিভাবে পারে মানুষ যাকে ভালোবাসে না তার কাছে নিজেকে সঁপে দিতে? কিন্তু মঈনকে আটকানোর বাধা দেওয়ার যুক্তি তো নেই। মাম্মা বাবা ভীষণ খুশি, তবে ইনশিরাহ নিজের সাথে দ্বন্দ্ব কিভাবে করবে?
বুঝে উঠতে পারে না সে। চার দেওয়ালের মাঝে একজন পুরুষ কি বুঝবে তাকে? বোঝার চেষ্টা করবে? তবে বান্ধবীদের কাছে ইনশিরাহ যা শুনেছে, এমনটা হলে সে ভীষণ হতাশ হবে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে। যে হতাশা নিয়েই সে সারা জীবন সংসার করবে। বিকেলে শামিন এসে তাড়া দেয়। একটু ঘুমোতে নিয়েছিল ইনশিরাহ। শামিন হাত ধরে টেনে তোলে। হে অলস মেয়ে, তৈরি হও, শিগগির বেরবো আমরা। ইনশিরাহ জানতেও চায় না কোথায় বেরোবে। দেখে বাবার হই হুল্লোড়, সে চুপচাপ রেডি হয়ে নেয়। একটা টি শার্ট পরে একটা হোয়াইট জিন্স পরে। আলো আর ইনশিরাহর পোশাক নিয়ে কিছু বলে না। ইনশিরাহ মায়ের নমনীয়তা দেখে নিজে থেকেই গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে নেয়। তারা এসেছে প্রেরণার অ্যাপার্টমেন্টে। ভীষণ ব্যস্ত প্রেরণা। শামিন আলো ইনশিরাহকে দেখে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়। রীতিমতো হিমশিম খায় অতিথি আপ্যায়নে। শামিন নিষেধ করে প্রেরণাকে চুপ করে বসতে বলে। আলো প্রণমীকে কোলের কাছে নিয়ে বসেছে। ভীষণ মায়াবী মিষ্টি একটা এতিম মেয়ে। কত চড়াই উতরাই পার করে কত দুর্ঘটনার শিকার হয়ে এই পর্যন্ত এসেছে। প্রণমী আপুর কথা মতো ও বাড়ির কারোর সাথে অস্বাভাবিক আচরণ করে না। সালাম দেয়, কেউ কিছু জিজ্ঞেস করলে জবাব দেয়। শামিন এখানে কেন এসেছে তা জানায় প্রেরণাকে। প্রেরণা আলো শামিনের পাশে বসে। শামিন বলে, তোমরা নিকট আত্মীয় প্রেরণা, শুনেছ তো? 2 মেয়ের অনুষ্ঠান একসাথে করছি। বাধ্য হয়ে এই তাড়াহুড়োর সিদ্ধান্ত। রিসেপশন পরবর্তী অনুষ্ঠানে তোমাদের আসাটা একান্ত কাম্য মা। প্রেরণা নিজের বোনের দিকে তাকায়। শামিন বলতে থাকে, আর প্রণমীর আশাটাও। প্রেরণা হেসে জবাব দেয়, কেন যাবে না? অবশ্যই যাব, আমরা প্রত্যেকে যাব। এভাবে বলার তো কিছু নেই আঙ্কেল। আলো এবার ঝেড়ে কাশে। মা, ওদের 2 বোনের মেজ ভাই ওদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে। আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, কোনো রকম বাজে পরিস্থিতির মুখোমুখি আমরা তোমাদের হাতে দেব না। তুমি যদি একটু সহজ হতে, 2 মেয়ের বিয়ের অনুষ্ঠান বুঝতেই পারছো। ইনায়ের কাছে তুমি প্রণমী খুবই ইম্পর্টেন্ট, ইভেন আমাদের কাছেও। প্রেরণা প্রণমীর দিকে তাকায়। প্রণমী নিশ্চুপ বসে আছে। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে বলে, আর কোনো কিছুরই ভয় পাই না আন্টি। আমার বোনকে আগলে রাখার ক্ষমতা আছে আমার। আপনাদের এত হীনমন্যতায় ভোগার কিছু নেই, আমরা যাব। আমি আপনাদের ভরসা করি, চিন্তা করবেন না। স্বস্তি পায় শামিন। মূলত এই জন্যেই এখানে আসা। যেসব শ্বাসরুদ্ধকর বাজে দিন একজন অভিভাবক হিসেবে পার করেছে সে, বাড়ির বড়রা এখন সবকিছু স্বাভাবিক হবে সেটাই চাচ্ছে সে। 2 মেয়ে, তার 2 মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেবে তারা। প্রেরণার অতিথি আপ্যায়নে বরাবর মুগ্ধ শামিনার আলো। ভীষণ যোগ্য মেয়েটা, তবে কি দুঃখী। শুদ্ধকে কোলে নিয়ে শামিন আলোকে বলে, ইহানকে বিয়ে করিয়ে দিলে এরকম একটা শুদ্ধ এতদিন আমাদের বাড়িতেও থাকতো, তাই না বলো? আলো হাসে। ইহানের কথা মনে করে শামিনকে বলে, এরকম একটা শুদ্ধ পেতে আপনাদের কয় ভাইকে কতদিন অপেক্ষা করতে হয় সেটা দেখুন। ছেলের মতিগতি বুঝিই না। প্রেরণাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে শামিন স্ত্রী কন্যাকে নিয়ে যায় রিফানায়। ইনশিরাহ ভাবে পাপা এখানে বহুদিন পরে মেয়ে বউ নিয়ে হঠাৎ সময় কাটাতে এসেছে। কিন্তু যখন মঈনকে দেখতে পেল তখন ইনশিরাহ বুঝল এসব পাপার পূর্ব পরিকল্পিত। রাত তখন 8:30। মঈন সিভিল ড্রেসে আছে, একটা গ্রে ডেনিম শার্ট পরিহিত, হাতা গুটিয়ে রাখা। ইনশিরাহ নিজের দৃষ্টি নত করে বসে থাকে। শামিন 2টো আলাদা টেবিল বুক করলেও মেয়ে জামাই নিয়ে একই সাথে বসেছে। মঈন বসে আলো শামিনের দিকে তাকিয়ে চওড়া হাসি হেসে ইনশিরাহকে দেখে নেয় এক পলক। তার বধূর সাথে তার একদিনে দেখা হওয়ার কথা ছিল না। তার উদার স্মার্ট সচেতন শ্বশুরের কল্যাণে সে সুযোগ হয়েছে। খাবার চলে আসে। শামিন খেতে খেতে মঈনের সাথে হাসতে হাসতে গল্প করে। আলো তাদের সাথে অংশ নেয়। শুধু মনমরা হয়ে খাচ্ছে ইনশিরাহ। দেখছে লোকটা যেন ধীরে ধীরে তার জায়গাটা নিয়ে নিচ্ছে মাম্মা পাপার জীবনে। আর চোখে বার কয়েক দেখে সে সভ্য, শান্ত, দায়িত্ববান, আরো বহু গুণে গুণান্বিত একজন লোক। ইনশিরাহ জানতে পারল না লোকটাকে। ইনশিরাহকে ঠিকভাবে জানলো না লোকটা,
কিভাবে কি হবে? অবশ্য জেনে শুনেই বা কি হয়? যেখানে 6 বছরের জানাশোনাও মিথ্যে হয়ে যায়। তবে ইনশিরাহও বুঝলো ওসব ভাগ্যের দোহাই, সব মিথ্যে। পারিবারিক বিয়ে মানেই অ্যাডজাস্টমেন্ট। যে যত অ্যাডজাস্টমেন্ট করে থাকতে পারবে সেই ভালো বধূ, ভালো বর। লোকে বলবে ওই দেখো কপাল করে কত ভালো বর পেয়েছে, বউ পেয়েছে। ইনশিরাহ কেমন বধূ হবে ইনশিরাহ জানে না। ভাবতে ভাবতে কেসে ওঠে। ভাবতে ভাবতে খেতে খেতেই বিষম খায় ইনশিরাহ। জোরসে কেসে ওঠে। তৎক্ষণাৎ দুটো বলিষ্ঠ হাত তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে ধরল। ইনশিরাহ কাঁচতে কাঁচতে দেখলো হাত দুটো। সে বিভ্রান্ত হলো কিছুটা। আলো তখন চোখ বড় বড় করে শ্বশুর জামাইকে দেখছে। এমন একটি দৃশ্য, এমন ঘটনা তার জীবনে বহুবার ঘটেছে, বহুবার। যতবার সে স্বামী আর বাবার সাথে একসাথে খেতে বসেছে। স্বামীনের হাত দেখে মঈন হেসে নিজের হাতটা সরিয়ে নেয়। ইনশিরাহ পাপার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খায়।